তাদের উনি দুধেল গাই বলেন, তাদেরও যে আগুন জ্বালিয়ে সর্বনাশ করে দিয়েছেন, তাদের ভিখারি বা তাদের দেশদ্রোহী স্ট্যাম্প লাগিয়ে দিয়েছেন। টাকা নেন না, অথচ কোটি কোটি টাকা যারা কামায় তাদের আপনি টাকাগুলো দিচ্ছেন করতে। আমি চুরি করি না, চুরির মানে সাহায্য। এটা হেড অফ স্টেট বলছে আমার নামে এফআইআর রয়েছে। ইজ ইট আ কোয়ালিফিকেশন? ভাতা এবং ভিক্ষার উপরে আমরা বেঁচে রয়েছি এবং যুব সমাজটাকে সেটাই বলা হয়েছে। মুখ্যমন্ত্রী তার টাকাটা নিজের থেকে দিচ্ছেন না, তাই না? উনি তো যথেষ্ট গরিব লোক, মানে এটাও পান না। রেল লাইন উপরে ফেলে দিচ্ছে দেশে, সে আবার জেল থেকে ছেড়ে দিতে বলছে বিনা শর্তে। আমি যেটা দেখলাম যে, যেটা জানলাম যে এই ১,৫০০ টাকার জন্য প্রচুর ফর্ম টর্ম ফিল আপ করে যা পাওয়া যায় টাইপ অফ ব্যাপার। আমরা তো ভাতা এবং ভিক্ষার উপরে আমরা বেঁচে রয়েছি এবং যুব সমাজটাকে সেটাই বলা হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তোমাদেরই মতো দেখে আমার খুব কষ্ট হলো যে এটা লাইনটা আর কিছুই না, এটা ভিক্ষার লাইন। এটা তো না চাকরি, না কোনো অ্যাসাইনমেন্ট, না কোনো জব কনফার্মেশন, নাথিং। ইটস জাস্ট আ ভিক্ষা। এটা একটা ভিক্ষা। এটা এই যে নিতে যাচ্ছে ছেলে মেয়েরা, এটার জন্যই আমার খারাপ লাগছে। তারপরে শুনলাম যে এদের মধ্যে অনেকে উচ্চশিক্ষিত রয়েছে, বেশ পোস্ট গ্রাজুয়েট করা, তারপরের লেভেলের লোকেরাও, তারাও ১,৫০০ টাকার জন্য গিয়ে ওই লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে তখন কিছু পাওয়ার চেষ্টা করছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে দুদিক দিয়ে দেখা যেতে পারে। এক হতে পারে, ধরো ওই লাইনে গিয়ে আমি দাঁড়িয়েছি, আমি দাঁড়ালাম, আমার বয়স ২৪ বছর, আমি দাঁড়িয়েছি, তাহলে সেটা কি হবে যে আমি একটা ফুললি কোয়ালিফাইড ডাক্তার, কিন্তু যা পাওয়া যায় ওটা মারার জন্য আছি, কারণ আমার ভবিষ্যৎ আছে, আমি এটা মাইনে পাই, তাও যা পাওয়া যায়, এরকম একটা মেন্টালিটি হতে পারে। আর বাকিটা হতে পারে যে আমার ভবিষ্যতের আর কিছু বাকি নেই, ১,৫০০ টাকা জন্য একটা, আমি কাউকে ছোট করছি না, আমার বাড়িতে যারা কাজের লোক আসে তাদের স্যালারিটা আমি বলতে চাই না ওপেনলি, তোমরা সবাই জানো, আমার স্ট্রেচারের লোকেদের কাছে গিয়ে জানতে পারবে তাদের স্যালারি তো 10 টাইমস অফ দ্যাট। এখন ব্যাপারটা হচ্ছে যে ১,৫০০ টাকার জন্য এই যে শিক্ষিত ছেলেমেয়েরা দাঁড়িয়েছে, তারা আকুল করছে, উনিও টোপ দিয়েছেন, ওর আর মান সম্মানের যাবার আর কোনো রাস্তা নেই, ওটা জিরোর নিচে মাইনাস হয়ে গেছে। এখন এই ছেলে মেয়েদের আমি বলবো যে বাবা, পাচ্ছ নিয়ে নাও, ঠিক আছে, কিন্তু আত্মসম্মান জিনিসটাকে একদম বিক্রি করো না। সত্যি কথা বলতে কি, এই যে টাকাটা দিচ্ছে, কে দিচ্ছে? এটা তো গভর্নমেন্টের টাকা, এটা তো গভর্নমেন্টের টাকা। এটা না দিচ্ছে কোনো কোম্পানি, না দিচ্ছে ক্যাবিনেট, না দিচ্ছে সিএম, মুখ্যমন্ত্রী তো টাকাটা নিজের থেকে দিচ্ছেন না, তাই না? উনি তো যথেষ্ট গরিব লোক, মানে এটাও পান না কোনো রকমের পান্তা ভাতে, হ্যাঁ সেটা প্রসঙ্গে পরে আসছি, পান্তা ভাতে তো ওনার দিন চলে। তা উনি তো দিতে পারছেন না। ১,৫০০ টাকা করে যদি কয়েক লক্ষ ছেলে মেয়েকে দিতে হয়, তাহলে সেটা কত টাকা দাঁড়াচ্ছে? সেই টাকা ওনার নেই। শুনতে পাচ্ছি গভর্নমেন্ট ব্যাংকরাপ্ট, দিয়ে দিতে পারে না, কোনো কিছু দিতে পারে না। এইবার ছেলে মেয়েদের হাতে হাতে ডেকে এই পয়সাটা ধরাচ্ছে, এটা যথেষ্ট অপমান। তাহলে বাঙালির বা বাংলাদেশে যারা বাস করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের আত্মসম্মান বোধটা বিকিয়ে গেছে, পচে গেছে, পচন ধরেছে, গন্ধ বেরোচ্ছে আত্মসম্মান বোধটায়। আমাকে যদি কোটি টাকার লেভেলে কেউ একটা রেঞ্জ অফার করে, আই হ্যাভ টু ফার্স্ট আস্ক হোয়াই। আমি গান করতে যাই প্রফেশনালি, এখন তো আমি ডাক্তারি করি না, ডাক্তারি করি ইংল্যান্ড থেকে, সেগুলো সব ফিক্সড স্যালারি স্কেল, আমি এত আওয়ার্স কাজ করবো, এত পয়সা পাবো, ওগুলো ফিক্স, ওগুলো নিতে আর এই জীবনে আমাকে দরদাম করতে হবে না, নেগোশিয়েট করতে হবে না। আমি এইখানে গান করতে যাই, গান করতে গেলে একটু নেগোশিয়েট করতেই হয়, কারণ আমার পয়সা করির ঈশ্বরের আশীর্বাদের দরকার নেই, কিন্তু আমার সঙ্গে যারা বাজান অতগুলো মিউজিশিয়ান, তারা আমার উপর ডিপেন্ড করেন, সাউন্ড সিস্টেম ডিপেন্ড করে, লাইট ভিডিও সবাই ডিপেন্ড করে, আমি তাদের জন্য একটু নেগোশিয়েট করি। কিন্তু তাদের আত্মসম্মানে কখনো যেন হানি না হয়। বহু সময় সেই রকম, মানে আমাকে যদি অফারটা না করা হয়, আমি সেই অফারটা নিজের পকেট থেকে পুষিয়ে দিই, তারা জানতে পারবে না যাতে, কিন্তু তাদের যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু নেগোশিয়েট করার সময় আমি আত্মসম্মানটা তো বিকোবো না, একটা লেভেলে তো নেগোশিয়েট করতে হবে। এই ছেলেমেয়েরা গিয়ে হাত পেতে দাঁড়িয়ে পড়লো, একটা গভর্নমেন্ট থেকে অ্যাডভার্টাইজ করলো সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপরে আমার আরেকটা জিনিসও প্রশ্ন আছে, পাবে কি ভাই? পাওয়ার পরে তুমি তো বাচ্চা ছেলে, তুমিও ঘুরে বেড়াবে, লাইনের ইন্টারভিউ নেবে, এদিক ওদিক জিজ্ঞাসা করবে। একটা বহুল প্রচলিত সংবাদপত্র দেখলে একটা ছোট্ট রিল করেছে, একটা ছেলে বলছে এরকম ফেসিলিটি অন্যদিকে পায় না। শেম অন ইউ ইয়াং ম্যান, শেম অন ইউ। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি ১০ টাকার একটা বান্ডিল করে দাঁড়িয়ে এই পাটুলির মোড়ে দাঁড়িয়ে বলো কি, মানে ফ্রি আর কি, যে আসবে ১০ টাকা পাবে। তুমি দেখবে স্ট্যাম্পিড হয়ে গেছে, রাইট? ১০ টাকার জন্য স্ট্যাম্পিড হয়ে গেছে। আরেকটা বলবো, বাইক পার্ক করে, ১,৫০,০০০ টাকার বাইক পার্ক করে সেই ছেলেটা এসে নিয়ে যাবে।
একটা মেয়ে গাড়ি থেকে আসবে, সে ও 10 টাকা পাইছে, দিন 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 মশাই নিয়ে যাবে। এইটা আমাদের সমাজের অবনতিটা ঘটিয়ে দিয়েছে এবং কমপ্লিটলি স্ট্রাকচার্ড ডিস্ট্রাকশন অফ এ ফ্যামিলি, মানে সিস্টেম অফ দিস সোশ্যাল সিস্টেম, সোশিও ইকোনমিক সিস্টেম অফ দিস স্টেট। ইট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। কাজে যুবসাথী নিয়ে আমার কিছু বলার নেই, দিচ্ছে দিক, পাবে কিনা সেটাও জানতে হবে, কিন্তু এর পরিণাম খুব খারাপ হচ্ছে। আর্থ সামাজিক পরিবেশ পুরো ভেঙে চুরে ফেলেছে, এবং এর জন্য দায়ী কি? পুরো তৃণমূল গভর্নমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী। আমি মানুষকে একটু পরে দোষ দেবো, এখন মানুষকে দোষ দিচ্ছি। 5-10 বছর বোঝা যায়নি, যেটা আমি বারবার উল্লেখ করেছি। এককালে ওই মহিলাকে আমারও মনে হতো বাহ ইনি এসে হয়তো সংসার করতো, তখন যে একটা নিম্ন মেধা, নিম্ন রুচি এবং এইরকম জঘন্য একটা মেন্টালিটির মানুষ আমি বুঝতে পারিনি। আমি জোর করে বলছি, উনি আমার এগেনস্টে মানহানি মামলা করতে পারেন, তোমরা ডিসক্লেমার দিয়ে দিও, আমি বলছি এটা আমার মতামত। এইরকম ভাবে মানুষের সঙ্গে বেইমানি করা, ডোবানো, এবং যাদের উনি দুধেল গাই বলেন, তাদেরও যে আগুন জ্বালিয়ে সর্বনাশ করে দিয়েছেন, তাদের ভিখারি বা তাদের দেশদ্রোহী স্ট্যাম্প লাগিয়ে দিয়েছেন, এটা ওর দোষ। হিন্দু মুসলমান কিন্তু এখানে মিলেমিশে একসঙ্গেই ছিল। উনি ঢুকিয়ে এইটা ডিভিশনটা ক্রিয়েট করে ওদেরও সর্বনাশ করেছেন, আমাদেরও এন্ডেঞ্জার করেছেন, আমাদেরও বিপজ্জনক একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন। মুক্তির উপায় বিসর্জন, এই গভর্নমেন্টকে রাখা চলে যায় একদম, কোনোভাবেই ওর আর এক মাসও শ্রমে বসার ইয়ে নেই। এখন হাতসে বাহার চালা গিয়ে এটা একদম বাইরে চলে গেছে, টলারেন্সের বাইরে। এবং আমি দায়িত্ব সহকারে বলছি, কোনোভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রেসিডেন্ট রুল করে যেভাবে হোক কোনোভাবে একে স্ট্রেট বিদায় করা উচিত। এইখানে আর সেই জায়গাটা নেই যে বুঝিয়ে ভোট করে। এখন ভুলে যাও ভাই, তোমার বাড়ি থেকে মামাসিরা বেরিয়ে, আমার বাড়ির ভাই বোনেরা বেরিয়ে একসঙ্গে সুন্দর গল্প করতে করতে গিয়ে একটু ভোট দিয়ে আসলো, একটা মতের অমিল থাকলো, কেউ জিতলো কেউ হারলো, এটা এখন আর সেই খেলা নেই। ইট হ্যাজ বিকাম আ ডেঞ্জারাস গেম। এবং এটা আমাদের ভারতবর্ষের বিরোধী কাজকর্ম হয়েছে। ভারতবর্ষের বিরোধী কাজকর্ম হওয়া মাত্রই এটাকে আমি আর সাপোর্ট করতে পারছি না। আমার কাছে রাষ্ট্রপ্রধান, জননী জন্মভূমি স্বর্গাৎ বিগড়িয়েছি, এটা মেনে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকে এসে তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। জনগণের এটা বোঝা উচিত। আমি ক্লিয়ার মেসেজ দিয়ে রাখছি, তোমার থেকে কজন দেখবে আমি জানি না, একজন আমার ভিডিও শুনবে কিনা আমি জানি না, যদি দেখে তোমার চ্যানেলের পপুলারিটি অনুযায়ী তাদের বলছি এইসব ভাতা টাতা আর নেবেন না, এই সর্বনাশটা করবেন না। আর বাচ্চা বাচ্চা ভাই বোনের ছেলে মেয়েদের বলছি, তোমরা এইসব ফাঁদে পা দিও না, নিজেকে তৈরি করো। ফেসিলিটি পাওয়া গেলে হয়ে গেল, জানো না কোনো ফেসিলিটি উইদাউট এনি কস্ট আসে না, সব কিছুর একটা মূল্য আছে। তাহলে গীতাটা ফেলে দাও। গীতা কি শুধু মৃত্যুর সময় খাটের মাথার কাছে রাখা থাকবে শ্মশানে? 200 গীতা লোকের পায়ে পায়ে ঘুরছে, ওইটা গীতা নয়। একটুখানি পড়ো, একটুখানি বোঝো, জিনিসটা বোঝার চেষ্টা। আত্মসম্মানটা বিকিও না। ধরো আমার নামে 5টা খুনের মামলা আছে, তুমি আমার বাড়িতে এসছো, আমি তোমায় বলছি তুমি বাবা এক কাজ করো, যাও কি একের পর এক খুন করো, আমাকে দেখে শেখো। আমার 5টা খুনের মামলা হয়েছে, আমি তোমার সঙ্গে বসে ইন্টারভিউ দিচ্ছি, ভালো গাড়ি চলছি, এসিতে রয়েছি, হ্যাঁ সুন্দর ঘড়ি পরে বসে রয়েছি, 1000 জামা রয়েছে, যা ইচ্ছে খেতে পাচ্ছি, যাও মার্ডার করো গিয়ে। এটা কথা মানে সারা পৃথিবীর লোকের তাক লেগে যাবে। একটা হেড অফ স্টেট বলছে আমার নামে FIR রয়েছে। ইজ ইট আ কোয়ালিফিকেশন? ইজ ইট এ কোয়ালিফিকেশন? তুমি যদি আমায় জিজ্ঞেস করো স্যার আপনি কি কাজ করলেন জীবনে, হলো 1000 লোকের পকেট মেরেছি, তারা বুঝতে পারেনি, কি কোয়ালিফিকেশন রে ভাই? এটা আবার আমি মাইক্রোফোনে বলবো, প্রচুর লোককে ঠকিয়েছি ভাই, বুঝতে পারেনি, কিরম পথে বসিয়েছি। অন্য নোংরা কথা আমি ইউজ করছি না, যেটা এখানকার অন্যান্য জিনিসগুলো, যে ধর্ষণ খুন রাহাজানি, এগুলো যেগুলো এখানে এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে, সেগুলো আমি মেনশন করছি না। তাহলে ওগুলো করার পরে প্রত্যেকটা নেতার নিজের আয়নার সামনে দাঁড়িয়ে আবার কথা বলা উচিত। পরিবারের সঙ্গে কথা বলে, তাদের বাড়িতে ছেলে মেয়ে নেই, তারা বাচ্চা কোলে করে না, নাতি নাতনি নেই, স্ত্রীর সঙ্গে কথা বলে না, সামনে কোনো আয়না নেই। কিরম লোক ঠকিয়েছি, আরামসে 5 স্টার লাইফ লিড করছি, সিকিউরিটি ঘুরছি, বড় গাড়ি নিয়ে ঘুরছি, যে কোনো হোটেলে খাচ্ছি। ক্লাস 10 পাস, ক্লাস 10 কিভাবে রোজগার করেছে ভাই আমাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। কিভাবে রোজগার করেছে, কিভাবে রোজগার করেছে? আমাকে একটা ইন্টারভিউ দেবে, আমাকে নিয়ে চলো, আমি একটা ইন্টারভিউ করবো। পিসি ভাইপো দুজনকে একটা ইন্টারভিউ, হাফ অ্যান আওয়ার স্লট, উইল দে বি এবল টু স্ট্যান্ড মি? আমি কিন্তু কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেনের জবাব দিতে পারো, দেবে না, আমাকে ঘাট ধরে বের করে দেবে। এটা হচ্ছে দাবা খেলতে বসলাম, তুমি আমাকে প্রথম চালেই মাত করে দিলে, আমি বোর্ডটাই উল্টে দিলাম, লে তুই কি জিতবি জেত, আমি বোর্ডটাই উল্টে দিলাম। বানচাল করা গেম করে এতদিন এসছে, এখন একে বিসর্জন দেওয়া উচিত। আত্মসম্মান বোধ আছে কি না আছে আই ডাউট। আমি প্রচুর সাইকিয়াট্রিস্ট বন্ধুদের সঙ্গে কথা বলেছি, একটা মেন্টাল অ্যাসাইলামের পারফেক্ট কেস, অ্যান্ড দ্যাট ইজ ruining our country and that is going for our country. It is a shame, এটা আমাদের লজ্জার ব্যাপার। আমাদের
এই মুহূর্তে অব্যাহতি পেতে হবে এই পাপ থেকে। টাকা নেন না, অথচ কোটি কোটি টাকা যারা কামায় তাদের আপনি টাকাগুলো দিচ্ছেন কোত্থেকে? কপিল সিব্বলকে দাঁড় করাচ্ছেন কোত্থেকে? কার ট্যাক্সের পয়সা তাহলে দিচ্ছেন? তাহলে অন্যের টাকা চুরি করবে? আমি চুরি করি না, তা চুরির মানে সাহায্য করি। টাকা টাকা নেন না, ওই একটা ঘরে ছবি তুলে আসা বহুল প্রচলিত ইন্টারভিউ আমার দেখে মনে হলো যেন আমার কুকুরটা ওরম ল্যাজ নাড়ে না, ওরম ল্যাজ নাড়ছে একটা লোক, ভদ্রলোক, ইনভার্টিব্রেট নাকি, প্রশ্ন করছে, গানের কথা তুলছে। হাউ ইজ ইট রিলিভেন্ট? একটা দেশ ক্রাইসিসে রয়েছে, ও কি গান কথা, ভাগ্যিস গান করতে বসায়নি। আমি অবশ্য বন্ধ করে দিতাম, আমি ওটা দেখি না। ওই দু একটা রিল ফট করে খুলতে গিয়ে চোখে পড়ে এসছে কিছু কিছু নামী সাংবাদিক যারা একটু সেন্সিবল কথাবার্তা বলেন, সেগুলো নিয়ে সমালোচনা করেছে। তারা আমাকে বলছে ডাক্তারবাবু কি বলবেন, আমি ওটা বাইট দিইনি, তুমি জিজ্ঞাসা করলে বলে আমি বলছি। শেমলেস, ওয়ান শেমলেস কোয়েশ্চেনিং অ্যানাদার শেমলেস, দুজনেই লজ্জায় ডুবে মরা উচিত। ওদের কোনো লজ্জা নেই, আমি বলবো ওই ভদ্রলোকের লজ্জা নেই। আমি তো জীবনে ওর সঙ্গে আর হ্যান্ডশেকও করবো না। হতে পারে সে বিখ্যাত ব্যাপার, তোমাদের কাছে বিখ্যাত, কিসের বিখ্যাত আমি জানি না, যে ওইভাবে তেল মারতে পারে। ভাই কোনো স্বার্থ ছাড়া আজকে ওই ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে কে ওরাম কি বলবো বাজে কথা মুখ দিয়ে আমি বের করবো না, ওই একদম 32 পাটি দাঁত বের করে হেসে একদম বিনয়ের অবতার হয়ে তার জিনিসের ছবি তুলছে, ডিসকাস্টিং। সেটা শুনতে হয়নি তোমাদের, তাই না? শোনো, বাদ্যযন্ত্র ফন্ত্র, মানে ডিসকাস্টিং, মানে একটা লিমিট আছে। আবার বলেছে অবসর সময় গিটার শেখে মুখ্যমন্ত্রী। উরি বাবা, গিটারটাকেও মানে গিটারটাও অভয়া হয়ে গেছে। আর কি বলবো জানি না, বা কি বলবো, এটা একটা মানে রুলস হয়ে গেছে না। অ্যান্ড সে সাকসেসফুলি কাম আউট অফ ইট। অভয়া কেস চেপে দিয়েছে, পার্কস্ট্রিট কেস চেপে দিয়েছে, এদিক ওদিক করে ডিএফিএ, রাজীব কুমারের সে ডায়েরি, সারদা নারদা, 100টা লিস্ট তো রয়েছে, 100টা পয়েন্টস তো রয়েছে, সেগুলো সাকসেসফুলি খেলে দিয়েছে। তাই জন্যই বলছি আমি সাকসেসফুল। মুহূর্তে আমার মনে হয় ওই যে ইলেকশন কবে হবে না, যে অ্যাকচুয়ালি তৈরি থাকা উচিত মনে মনে, যে এই সরকারকে আমরা বিসর্জন দেবো, আমরা স্ট্রেট বিসর্জন দেবো এই সরকারকে। এইটার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া উচিত, সবাই গিয়ে ভোট সেন্টারে ভোট দেওয়া উচিত। যদি ভোট হয় তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, এবং যেটা দেখতেও পাচ্ছি একটা ইনডাইরেক্টলি একটা প্রেসিডেন্টস রুল জায়গা নাচছে মনে হচ্ছে। না আমি কেন বলবো, ও মরবে না, এতে অভিষেকের তো 4বার নিজেকে টানিয়ে দেওয়ার কথা এমনিতেই ছিল, কি কি ব্যাপারে যেগুলো ও প্রমিস করেছিল যে এটা হলে ওই হবে, এটা হলে আমি নিজেকে টানিয়ে দেবো, এরকম তো 10টা কেস হয়ে গেছে। একটা মানুষের তো মানে গলায় দড়িয়ে একবারই দিতে পারবে, জলে ডুবতে একবারই পারবে। সেও জলে ডুববে না, স্বর্গে যাবে না, কি বলবো আর কি, যে ওই ক্ষুধার শরণাপন্ন হবে, নাকি জাহান্নামে যাবে, নাকি জান্নাতে যাবে, সে ওই ইয়ে করবে। এ তো আর মানে রটেন জিনিস তো, এর পচায় ঘাটাঘাটি না করে, বালসি ফালসি না করে বিদায় করে দাও বাবা, মানে ছেড়ে আমাদের বাঁচাও। আমি কোনো শাস্তি, একে শাস্তি দিলে তো সে মহাশাস্তির দিকে চলে যাবে, সেটা কোর্ট বিচার করবে, সেটা আমি কি করব? সেটা কোর্ট বিচার করবে, কোর্ট ছাড়া তো আর কেউ বিচার করতে পারবে না। কিন্তু জনসাধারণের এটা করা উচিত না। আমি তো তাহলে একটা শিক্ষিত লোক হয়ে একটা ভদ্র জায়গায় 30 বছর থেকে এখানে এসে তো আমি উস্কানি দিতে পারি না যে তাহলে একটা রায়টের সৃষ্টি করা। হ্যাঁ, আমি রাস্তায় নামিয়ে আসলে কিছু ছেলে তোমার মতো আমার সঙ্গে যাবে নিশ্চয়ই, আমি তো সেটা করবো না। আমি নিশ্চয়ই বেলডাঙা করবো না, আমি নিশ্চয়ই ধুলিয়ান, মুর্শিদাবাদ কি কি জায়গাগুলো হয়েছে আমি কি ওটা করবো নাকি? হ্যাঁ, ওরা করেছে, কেউ তো করেছে। ইউ আর ইন পাওয়ার, তুমি পুলিশ মন্ত্রী, তোমার ওখানে প্রচুর রেগুলার ভাঙচুর হচ্ছে, ইট পাটকেল পড়ছে, কোনো কিছু হচ্ছে না, নো অ্যারেস্ট হ্যাভ বিন মেড। এখন নাকি অ্যারেস্ট হয়েছে, সেটার এগেইনস্টে আবার প্রতিবাদ করছে কিছু লেফটিস্ট, কিছু কমিউনিস্ট। একটা উল্লুকের মতো দেখতে একটা লোক গিয়ে হাউ 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 করে বলছে এই তাই হিন্দুদের যখন কেটে ফেলেছে এই লোকটাকে তো দেখিনি, যখন অভয়া হয়েছে এই লোকটাকে তো দেখিনি, যখন পার্কস্ট্রিট হয়েছে এই লোকটাকে তো দেখিনি। এখন হঠাৎ তার ওই যে রেল লাইন উপরে ফেলে দিচ্ছে দেশে, সে আবার জেল থেকে ছেড়ে দিতে বলছে বিনা শর্তে। ইন্ডিয়ার বাইরে যে কোনো সৌদি আরবিয়া হলে, দুবাই হলে শট ডাউন হয়ে যেত, শুট অ্যাট সাইড হয়ে যেত, আমেরিকালে মেরে দিত, একদম শট ডাউন হয়ে যেত এইভাবে পেল্টিং করলে। যেটা করেছে যোগী আদিত্যনাথ, যেটা দিল্লির প্রাইম মিনিস্টার করেছেন, ওই যে পেল্টিং করতো, বুলডোজার দিয়ে বস্তি ফুস্তি উড়িয়ে দিয়েছে, ওইটাই করার নিয়ম। তুমি দেশের অ্যাম্বুলেন্সে ভাঙছো, বাইকে আগুন লাগাচ্ছ, লোকের গাড়ি ভেঙে দিচ্ছ। শুভেন্দুবাবুর মতো লোকের পর্যন্ত গাড়ি ভেঙেছে কদিন আগে, ইডির গাড়ি আগে ভেঙেছে শেখ শাহজাহান। যাক, একটার অন্তত ব্যবস্থা হয়েছে, অন্তত শাহজাহান তাজমহলে আছে না, কোথায় আছে? তিহারে আছে। হ্যাঁ, শাহজাহানের তো তাজমহলে রাখা উচিত, আমি হলে তাজমহলে রাখতাম, ওই মাটির কুটুরিতে গর্ত করে। তা ওই শাহজাহানের একটা ব্যবস্থা হয়েছে, আর এখানে এতগুলো গাড়ি ভেঙেছে, এখন তো ব্যবস্থা হয়নি। কোনো সেন্ট্রাল মিনিস্টার এসেছিল, তারও গাড়িতে ইট পড়েছে, স্করপিও গাড়ি ভাঙচুর হয়েছে, ব্যবস্থা করেন। তো পুলিশ নীল,
দর্শকদেরও বলবো, যাদের মাথা গরম আছে, বহু লোক আছে হয়তো বুলডোজার চালিয়ে দেবে ওদের ওপর দিয়ে দেখলে, এই রাগ তো মানুষের রয়েছে, সেটা আমি বারণ করবো। নিজের হাতে আইন তুলে নেবে না, আমিও নেব না। কোর্ট যা করবে করে, বিদায়টা আগে করো, চেয়ারটা কেড়ে নাও, চেয়ারটা কেড়ে নাও। আমি সিনথেসাইজার বাজাই, পান্তা ভাত খেয়ে থাকি, কোনো টাকা নেই, আর কোটি কোটি টাকা ভাতা দিচ্ছি, টুম্পাসোনা নাচ করাচ্ছি, আর খেলামেলা মোচ্ছব করাচ্ছি, হ্যাঁ, মেসিকে দিয়ে মাঠে 5 মিনিট ঘোরাচ্ছি, এগুলো বন্ধ করে দাও, তাহলেই হয়ে যাবে। আর ভাইপোর কি হবে সেটা আমার জানার দরকার নেই। দেখো, একটা সবই ব্যাপার, একটা চক্রবাত পরিবর্তন, তাতে না সুখানি দুঃখানি চাও, এ তো ভাই আমি বলিনি, এটা বলে গেছেন কেউ না কেউ। তা সেইটা যে দেখা গেছে, দুর্যোধনের শাস্তি হয়েছে, রাবণের শাস্তি হয়েছে, হ্যাঁ, হিটলার গেছে, নেপোলিয়ান গেছে, মুসোলিনি গেছে, JF কেনেডি শটডাউন হয়েছে, ইন্দিরা গান্ধী শটডাউন হয়েছে। আমি এইটা ইন্ডিকেশন দিচ্ছি না যেটা শটডাউন হবে, অ্যাটলিস্ট রিমুভ দেম প্লিজ। এটা এটা সেক্স কার্ড খেলে উনি বেঁচে রয়েছেন মহিলা বলে আমার মনে হয়, জাস্ট জেন্ডারের অ্যাডভান্টেজ নিয়ে সেক্স কার্ডটা খেলছে মহিলা বলে। ফট করে কেউ গায়ে হাত দিতে পারে না। তুমি ভাবো তো, ওই রকম ভাবে ফাইল নিয়ে নিলে ইডি, তুমি একটা ফাইল নিয়ে দেখো তো, তুমি একটা হেড অফিসে এমনি একটা গভর্নমেন্ট আধিকারিকের অফিস থেকে তোমরা গিয়ে একটা ফাইল নিয়ে দৌড়ে দেখো তো, পুলিশ তোমায় মারবে না? এক্ষেত্রে পুলিশও চুপচাপ দাঁড়িয়ে দেখছে, আবার হেল্প করছে, ওরা গিয়ে ইডি-পিডিকে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে। তাহলে কি এটা আলাদা দেশ? বাংলাদেশ নাকি? এটা পাকিস্তান নাকি? এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যা বলে তোমাকে মানতেই হবে। তুমি মোদীকে পছন্দ করো, অমিত শাহকে পছন্দ করো কি না করো, ইন্ডিয়ান গভর্নমেন্টের রুল আছে, দে আর দ্য ইলেক্টেড লিডার্স। ওখানে ক্যাবিনেট মিনিস্টাররা যা বলবে, সুপ্রিম কোর্ট যা বলবে সেটাকে মানতে হবে। অবশ্য সুপ্রিম কোর্টেরও পার্শিয়াল অনেকটা কিনে রাখা আছে বলেই তো আমার মনে হয়। তা নাহলে তো ওই চন্দ্রবোড়া একটা সাপ, তো সে সব অভয়টা ঘেঁটে দিয়ে চলে গেল, সে চন্দ্রবোড়া এখন কোথায়? মেরে দিয়ে পালিয়ে গেছে, বাইরে গিয়ে ওই করছে। তবে জানে না কোথায় কার দণ্ড পড়বে। আমার পাসপোর্টটা এখনো আছে, আই ক্যান ট্রাভেল অল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। যেদিন সমস্ত কিছু ক্লিন আপ হবে, সেদিন এই আমারই মতো কেউ একটা লোক, আমার সঙ্গে আরো 10-12 জন রয়েছে, দে হ্যাভ গট ইন্টারন্যাশনাল পাসপোর্ট অ্যান্ড সর্ট অফ রাইট টু এন্টার এনি কান্ট্রি। আমরা বের করবো খুঁজে, কোথায় যাবি, পাপ করে লুকোতে পারবে না। ওই সেই গল্প আছে না আমাদের পুরাণে, মাটির তলায় গর্ত করে লুকিয়েছে। দুর্যোধন কোথায় লুকিয়েছিল? সরোবরের তলায় লুকিয়েছিল। ব্যাপারটা হয়তো কি করেছিল, যা মানে আন্ডারগ্রাউন্ড ছিল। ভীম চ্যালেঞ্জ দিতে বেরিয়ে আসলো,